হ্যালো সবাইকে। আজকে আমরা ক্লাস 9 এর যে শব্দ অর্থাৎ সাউন্ড চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তো সাউন্ড চ্যাপ্টারে আজকে যে আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে কি খুব গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ যেগুলো বিস্তার বা কম্পন বা তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলা হয়, ঠিক আছে? এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো প্রথমেই আমরা দেখে নেব যে শব্দ কাকে বলা হয় বা শব্দ জিনিসটা কী, ঠিক আছে? শব্দ অর্থাৎ সাউন্ড জিনিসটা কী? সাউন্ড হচ্ছে একটা কি ফর্ম অফ এনার্জি, ঠিক আছে? অর্থাৎ সাউন্ডটা কি একটা শক্তির রূপ। সাউন্ডটা হচ্ছে কি একটা শক্তির রূপ। তাহলে এই শক্তির রূপ সাউন্ডটা আমরা কি জানি? কাজ করার সামর্থ্যই হচ্ছে শক্তি, তাই তো? যদি আমার কাজ করতে যদি আমি না পারি তাহলে সেটা কি হবে? সেটা শক্তি মানে শক্তি হিসেবে গণ্য করা হবে না। কিন্তু সাউন্ডটা তো কোনো রকমের আমি কি এটাকে মানে এমন কোনো মাধ্যমের মধ্য দিয়ে উৎপন্ন করছি যেটার সাহায্যে কাজ করা হচ্ছে, তাই তো? কাজ করা হচ্ছে, এই জিনিসটা ভালো করে দেখো। তুমি শব্দ কীভাবে সৃষ্টি করতে পারবে? কোনো একটা বস্তুর উপর যখন তুমি আঘাত করবে তখনই কেবলমাত্র কী হবে? সেটা থেকে শব্দ উৎপন্ন হবে, তাই তো? একটা একটা এখানে কি আছে? লোহার রড আছে। সেই লোহার রডে তুমি একটা হাতুড়ি দিয়ে আঘাত করছো, ঠিক আছে? হাতুড়ি দিয়ে আঘাত করলে পরে কী হবে? এই রড থেকে শব্দ বেরিয়ে আসবে, তাই তো? তাহলে এই যে শব্দ বেরিয়ে আসছে সেটাই হচ্ছে কি সাউন্ড, তাই তো? শব্দ বেরিয়ে আসছে সেটা হচ্ছে কি শব্দ, তাই তো? তাহলে এই যে এটা আমি কি করলাম? আমি কাজ করলাম, অর্থাৎ শক্তি প্রয়োগ করছি। তার ফলে কি হচ্ছে? এই যে শব্দটা উৎপন্ন হচ্ছে, তাই তো? তাহলে এইটা হচ্ছে কি একটা শক্তিরূপ বলতে পারি। তাহলে সাউন্ডটা কি হচ্ছে? সাউন্ডটা হচ্ছে ফর্ম অফ এনার্জি, ঠিক আছে? তাহলে ফর্ম অফ এনার্জি হচ্ছে কি সাউন্ড। তাহলে সাউন্ডটাকে আমরা কি বলতে পারি? শক্তির একটা রূপ। কেন শক্তির একটা রূপ? কারণ আমরা দেখে নিলাম কি কার্য করতে হচ্ছে শব্দটা উৎপন্ন করার জন্য। শব্দটা তো উৎপন্ন করার জন্য আমাকে কী করতে হচ্ছে? কার্য করতে হচ্ছে। এবার শব্দটা যদি আমি যদি কার্য না করতাম, অর্থাৎ এই যে লোহার পিণ্ডের উপরে যদি আমি হাতুড়ি দিয়ে ঘা দিতাম, অর্থাৎ না আঘাত করতাম, তাহলে কী হতো? সাউন্ড পেতাম না। তাহলে সেটা কী করতে হচ্ছে? আমাকে শক্তি প্রয়োগ করতে হচ্ছে, তাই তো? তাহলে আমাকে কী করতে হচ্ছে? কিছু পরিমাণে কার্য করতে হচ্ছে। কার্য করতে হচ্ছে, তাহলে সেটাকে আমরা কী বলি? শক্তি বলি। তাহলে সাউন্ডটা কীভাবে হচ্ছে? সাউন্ডটা হচ্ছে কি? সেটা হচ্ছে ফর্ম অফ এনার্জি, অর্থাৎ শক্তির একটা রূপ, ঠিক আছে? বা শক্তি, এটাকে বলা হয় কি শক্তি। তাহলে সাউন্ড একটা শক্তি পেয়ে গেলাম। এবার সাউন্ডটা তো আমরা শুনতে পাই, তাই তো? তাহলে কিভাবে শুনতে পাই বা কেনই বা শুনতে পাই? চাঁদে গেলে পরে কেন মানুষ শুনতে পায় না? তো এই যে সাউন্ডটা মানে যেখান থেকে উৎস হলো সেখান থেকে আমাদের কানে বা শোনার জন্য কতগুলো মাধ্যমের দরকার হয়। অর্থাৎ একটা লাগবে কি, এই যে হয়তো একটা লোহার পিণ্ড বা লোহার রড নিয়েছো বা যে কোনো একটা সুরশলাকা, তোমাদের বইয়ে থাকবে দেখবে সুরশলাকা। তাহলে সুরশলাকাটা হচ্ছে কি, ওটা হচ্ছে কি শব্দের উৎস। তুমি কীভাবে শব্দটা তৈরি করছো? শব্দটা তৈরি করছো কীভাবে? ওটা কম্পনের সাহায্যে। তার আগে বলে দিই শব্দ কীভাবে সৃষ্টি হয়। শব্দ অ্যাকচুয়ালি কম্পনের সাহায্যে সৃষ্টি হয়। কেন কম্পনের সাহায্যে সৃষ্টি হয়? কেন কম্পনের সাহায্যে সৃষ্টি হয়? এটা আবার কেমন কথা, তাই তো? প্রশ্ন আসতে পারে। তো কম্পনের ফলে সৃষ্টি হচ্ছে এটা আমরা দেখতে পাই কি যখন একটা লোহার রড নিই তখন তার মধ্যে কি কম্পন হয়? তার মধ্যেও কিন্তু কম্পন হয়, ঠিক আছে? তো কম্পনটা কিভাবে হয় সেটা আমরা দেখতে পাই না, অর্থাৎ কণাগুলি যেগুলো রয়েছে সেই কণাগুলির কম্পন সৃষ্টি হয়। তাহলে সেটা হচ্ছে কি একটা কম্পন, ঠিক আছে? সাউন্ডটা হচ্ছে একটা কম্পন যেটা আমরা শুনতে পাই। তাহলে এই যে সাউন্ডটা আছে সেটা কি হচ্ছে? একটা উৎস থেকে তৈরি হচ্ছে, তাই তো? তাহলে একটা উৎসের দরকার আছে। তাহলে সাউন্ডটা কী হবে? প্রথমে একটা সোর্স থাকতে হবে যেটা থেকে আমি সাউন্ডটা পাবো। তাহলে একটা পেলাম কি সোর্স। তাহলে সোর্সটা তো পেলাম, এবার সাউন্ডটা আমি পাবো কী করে? তাহলে এটার মধ্যে দিয়ে আমাকে কী করতে হবে? কিছু পরিমাণে কার্য করে সাউন্ডটাকে সৃষ্টি করতে হবে। এবার সাউন্ডটাকে সৃষ্টি করার যে ট্রামটা রয়েছে সেটাকে বলা হয় সনক, ঠিক আছে? সনক অর্থাৎ শব্দ যেখান থেকে সৃষ্টি হয় সেটাকে বলা হয় সনক। সনক অর্থাৎ শব্দের উৎস। শব্দের উৎস অনেক সময় জিজ্ঞেস করবে পরীক্ষাতে কি সনক কী? তাহলে সনকটা হচ্ছে কি শব্দেরই একটা উৎস যেখান থেকে আমার শব্দটা সৃষ্টি হয়, সেটাই হচ্ছে কি সনক। এবার আমি শব্দের উৎস পেয়ে গেলাম, তাই তো? তাহলে শব্দের উৎস পেলাম। এবার
এটা আমি দেখতে পাচ্ছি যে চাঁদে গেলে পরে মানুষ শুনতে পায় না, তাই তো? একজন আরেকজনের কথা শুনতে পায় না। কেন শুনতে পায় না? কারণ এখানে বাতাস নাই, অক্সিজেন নাই, তাই তো? সেই জন্য সেটা শোনা যায় না। তাহলে বাতাস বা অক্সিজেন যদি না থাকে, অর্থাৎ বায়ুর চাপ যদি না থাকে বা বায়ু যদি না থাকে, তাহলে আমি দেখতে পাচ্ছি যে শব্দ শুনতে পাচ্ছি না। তাহলে একটা নিশ্চয়ই মাধ্যমের দরকার লাগবে, তাই তো? তাহলে একটা নিশ্চয়ই মাধ্যম থাকতে হবে। মাধ্যমটা কি হতে পারে? মাধ্যমটা জড় মাধ্যম বা জড় মাধ্যম হতে পারে, সে তার মধ্যে হয়তো কঠিন, তরল বা গ্যাসীয় যে কোনো একটা মাধ্যম। সেই মাধ্যমটা কি হবে? স্থিতিস্থাপক মাধ্যম হবে, ঠিক আছে? সেই মাধ্যমটা হতে হবে স্থিতিস্থাপক মাধ্যম। স্থিতিস্থাপক মাধ্যম। এবার স্থিতিস্থাপক মাধ্যম বলতে কি বোঝায়? স্থিতিস্থাপক মাধ্যম, এবার স্থিতিস্থাপক মাধ্যম বলতে বোঝায়, দেখো একটা রাবার যদি নাও, সেই রাবারটাকে যদি টেনে আবার ছেড়ে দাও, টেনে ছেড়ে দিলে দেখবে সে কী করবে? আগের শেপ নিয়ে নেবে, তাই তো? তাহলে সে আগের শেপ নিয়ে নিচ্ছে, এটাই হচ্ছে কি স্থিতিস্থাপকতা, ঠিক আছে? অর্থাৎ ওই রাবারটার স্থিতিস্থাপকতা, অর্থাৎ এই যে একটা উৎস থেকে আমি কি করলাম, সেটাকে কাঁপালাম, কাঁপিয়ে কি তৈরি করছি? শব্দ তৈরি করছি, তাই তো? এক মানে কাঁপানোর পরে ধরে নাও এটা একটা মানে যে কোনো একটা ভারী বল লাগিয়ে দিয়েছ, বা হয়তো একটা লোহার পিণ্ড ঝুলিয়ে দিয়েছ, সেটাকে কী করলে? এতটা পর্যন্ত নিয়ে গেলে, নিয়ে গিয়ে আবার ছেড়ে দিলে। সে কী করবে? এতটা পর্যন্ত যাবে, দিয়ে এমন একটা সময় আসবে সে কী হবে? আবার সেই সাম্য অবস্থায় চলে আসবে, তাই তো? তাহলে সাম্য অবস্থায় যখন চলে আসছে, তখন আমি দেখতে পাচ্ছি যে সেটা কি হচ্ছে? একটা যে জায়গায় ছিল সেই জায়গাতেই আবার মানে চলে এসছে। তাহলে এই যে যেটা চলে আসছে সেটাই হচ্ছে কি? স্থিতিস্থাপকতা, অর্থাৎ সাম্য অবস্থায় আবার ফিরে আসা, সেটাই হচ্ছে কি? তার স্থিতিস্থাপকতা। তাহলে এটা হচ্ছে কি? বিভিন্ন মাধ্যম থাকে, সেটা হচ্ছে কি? কঠিন, তরল ও গ্যাসীয় মাধ্যম। কঠিন, তরল এবং গ্যাসীয় মাধ্যম, ঠিক আছে? এইবার শব্দ কোন দিক দিয়ে যায়, মানে কিভাবে যায়? শব্দ হচ্ছে তরঙ্গ আকারে যায়, শব্দ তরঙ্গ আকারে যায়। অর্থাৎ শব্দ যদি এখান থেকে সৃষ্টি হয়, তাহলে এইরকমভাবে যাবে শব্দ, ঠিক আছে? তরঙ্গের আকারে যাবে। এবার তরঙ্গটা কি তরঙ্গ হতে পারে? তরঙ্গটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ। কেন যান্ত্রিক তরঙ্গ? যে সমস্ত তরঙ্গ কি হবে? মাধ্যমের মধ্য দিয়ে যাবে, সেগুলোকে বলা হয় যান্ত্রিক তরঙ্গ, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি? যান্ত্রিক তরঙ্গ। অনেক সময় প্রশ্নতে জিজ্ঞেস করে পরীক্ষাতে, কি যান্ত্রিক তরঙ্গ কাকে বলা হয়? তো যান্ত্রিক তরঙ্গ হচ্ছে যদি কোনো মাধ্যমের প্রয়োজন হয় বা মাধ্যমের দরকার হয় বা মাধ্যমের মধ্য দিয়ে যায় কোনো তরঙ্গ, সেটাকে বলবো আমরা কি? যান্ত্রিক তরঙ্গ। তাহলে এই যে এটা পাচ্ছি, তো বলো তো আলোটা কি হবে? আলোটা কি মানে আলো যেটা পাবো সেটা কি মানে যান্ত্রিক তরঙ্গ হিসেবে পাবো না নন যান্ত্রিক তরঙ্গ হিসেবে পাবো? তাহলে এটাকে আমি পাচ্ছি শব্দের ক্ষেত্রে, আমি তো মেকানিক্যাল এনার্জি পাচ্ছি, তাই তো? মানে মেকানিক্যাল ওয়েভ পাচ্ছি, মেকানিক্যাল ওয়েভ, ঠিক আছে? তাহলে শব্দটা কিসের সাহায্যে যাচ্ছে? মানে তরঙ্গের আকারে যাচ্ছে, সেই তরঙ্গটা কি হচ্ছে? মেকানিক্যাল বা যান্ত্রিক। সেটার ক্ষেত্রে আমরা পাচ্ছি তো মেকানিক্যাল, তাই তো? কিন্তু আলোটার ক্ষেত্রে তো আমরা দেখতে পাচ্ছি কি মাধ্যমের দরকার হচ্ছে না, তাহলে সেটা কি হবে? তাহলে আলোটা হবে কি? নন মেকানিক্যাল ওয়েভ, ঠিক আছে? যখন মাধ্যমের প্রয়োজন হবে তখন সেটাকে আমরা কি বলবো? মেকানিক্যাল ওয়েভ বলবো। যখন মাধ্যমের দরকার হবে না, অর্থাৎ আমরা এখানে দেখলাম কি সাউন্ডটা কি হচ্ছে? মাধ্যমের দরকার হচ্ছে, সেটা তরল মাধ্যম বা গ্যাসীয় মাধ্যম বা কঠিন মাধ্যম, তাই তো? তাহলে এই যে মাধ্যমগুলো দরকার হচ্ছে, সেগুলোর জন্য এটাকে কি বলছি? আমরা মেকানিক্যাল ওয়েভ বলছি, ঠিক আছে? তাহলে এটাকে অনেক সময় বলা হয় ইলাস্টিক ওয়েভ বা স্থিতিস্থাপক তরঙ্গ, ঠিক আছে? তাহলে স্থিতিস্থাপক তরঙ্গ আশা করি বুঝতে পেরেছো। তার মানে কি? স্থিতিস্থাপক তরঙ্গটা কি হচ্ছে? সে আবার সাম্য অবস্থায় ফিরে আসছে, অর্থাৎ যে জায়গাটা এই জায়গাতে ধরো শুরু করেছিল, সে আবার গেল, গিয়ে কী করবে? আবার দেখো তার পজিশানটা সেই একই রেখা বরাবর আসছে, তাই তো? তাহলে এই যে শব্দটা, অর্থাৎ আমি যদি এই বিন্দুটা, অর্থাৎ এই যে বলটা গেল, প্রথমে এদিক বরাবর টেনে নিলাম, সেটা কী হলো? আবার গেল, তাহলে সেটা আবার কি হচ্ছে? সাম্য অবস্থায় ফিরে আসছে। তাহলে এই যে সাম্য অবস্থায় ফিরে আসা, এটাই হচ্ছে কি? তার স্থিতিস্থাপকতা, ঠিক আছে? ওই যে বলটা রয়েছে তার স্থিতিস্থাপকতা। তাহলে আমরা কি দেখলাম? সনক দেখলাম, দেখে নিলাম, তাই তো? তোমাদের বইয়ে দেখবে সুরশলাকা আছে, অর্থাৎ এইরকম একটা বলের সাহায্যে এখানে একটা সুরশলাকা লাগিয়ে দিয়েছে। লাগিয়ে দেওয়ার পরে দেখবে এই জায়গাটাতে যদি তুমি একটুখানি মানে কম্পন দাও, কম্পন দিলে পরে কি হবে? সেটা এই বলটা কি হবে? একটু সরে যাবে, অর্থাৎ দূরে সরে যাবে, বা এটা নড়ানড়ি করতে লাগবে, ঠিক আছে? তাহলে এ থেকে আমি বুঝতে পারছি যে এই যখন শব্দ সৃষ্টি হলো, শব্দ সৃষ্টি হচ্ছে কি কিসের সাহায্যে? কম্পনের সাহায্যে, ঠিক আছে? তাহলে কম্পন যদি না হয় তাহলে কি হবে? শব্দের সৃষ্টি হবে না। কম্পন যদি না হয় তাহলে শব্দের সৃষ্টি হবে না।
তো আশা করি বুঝতে পেরেছো কম্পন আমার দরকার, কারণ কম্পন না হলে পরে আমি সাউন্ড পাবো না। তাহলে এবার আমরা যে কথা বলি সেই কথাটা কি করে হয়, তাই তো? কথাটা আমরা তো ল্যারিংসের সাহায্যে কথা বলি, বা মানে যে ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্রের সাহায্যে কথা বলি, তাহলে সেটা কিভাবে আমরা বলি, তাই তো? সেখানে কি কম্পন সৃষ্টি হয় বা কম্পন হয়? প্রশ্ন আসতে পারে। তো এই যে কম্পন, সেই কম্পনটা কি হচ্ছে, কম্পন যখন আমার সৃষ্টি হচ্ছে তাহলে কি হচ্ছে, ল্যারিংসে আমাদের কি আছে, ফুসফুস আছে, ফুসফুস থেকে কি হয়, বাতাস বাইরে বেরিয়ে আসে। তাহলে এই যে ল্যারিংসটা আছে সেই ল্যারিংসটা কি হচ্ছে, শব্দটা কি মানে যে ল্যারিংসটা আছে সেটাকে মানে কম্পন সৃষ্টি করছে, ল্যারিংসের মধ্যে কম্পন সৃষ্টি করছে কি, ফুসফুস থেকে যে বাতাসটা আসছে, এবার ফুসফুস থেকে বাতাসটা এসে কম্পন সৃষ্টি করছে, তারপরে আমরা কি করতে পারছি, কথা বলতে পারছি। এবার যদি আমাদের ল্যারিংস না থাকে থাকতো তাহলে আমরা কি কথা বলতে পারতাম না। তাহলে আমাকে কি করতে হচ্ছে, ল্যারিংসটাকে কাঁপাতে হচ্ছে। কোথা থেকে কাঁপাবো, ফুসফুসের যে বাতাসটা রয়েছে ফুসফুসের বাতাস থেকে সেটা কি হচ্ছে, সেটা ল্যারিংসটাকে কামাচ্ছে, অর্থাৎ ফুসফুসের বাতাসটা কি করছে, ল্যারিংসটাকে কাঁপাচ্ছে, ঠিক আছে? এলে আর হবে RYNX, ল্যারিংসটাকে কি করছে, কাঁপাচ্ছে। কাঁপানোর ফলে কি হচ্ছে, আমরা শব্দ মানে বলতে পারছি বা কথা বলতে পারছি একজন আরেকজনের সাথে, ঠিক আছে? তো এই যে ল্যারিংসটা হয়ে গেল, তাহলে সেটা কি হচ্ছে, কাঁপছে। তাহলে আমরা দেখতে পেলাম কি, কাঁপার ফলে কি হচ্ছে, শব্দের সৃষ্টি হচ্ছে। যদি না কাঁপতো তাহলে সেটা কি হতো, শব্দের সৃষ্টি হতো না, তাই তো? তাহলে আমরা যে এতে তরঙ্গ জিনিসটা যদি আমরা বলি তাহলে কি হবে, তরঙ্গ হলো এমন এক ধরনের আন্দোলন, ঠিক আছে, যা জড় মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয়, অথচ মাধ্যমের কণাগুলোর কোনো অগ্রগতি হবে না বা কোনো রকমের পরিবর্তন হবে না, বা মাধ্যমের যে কণাগুলো রয়েছে, অর্থাৎ যদি এইটা একটা তরঙ্গ ধরে নাও, তাহলে তরঙ্গটা কি হচ্ছে, একটা আন্দোলন হচ্ছে। তাহলে এই আন্দোলনটা কি হবে, একটা জড় মাধ্যমের মধ্য দিয়ে যাবে বা অগ্রসর হলে পরে সেটা কি হবে, সেটা অগ্রসর হবে, কিন্তু তার মধ্যে যে কণাগুলো রয়েছে সেগুলোর কি হবে, সেগুলোর অগ্রগতি হয় না বা এগিয়ে যায় না। তাহলে এটার একটা সহজ পদ্ধতি, জলের মধ্যে একটা পুকুরে দেখবে, পুকুরে কি হচ্ছে, একটা যখন ঢিল ফেলবে মানে ঢিল ছুঁড়ে দেবে তখন কি হবে, এই যে যেই জায়গায় হয়তো এইখানে একটা পাতা ভাসছে, ঠিক আছে, পাতা ভাসছে, তুমি ঢিলটাকে ছুঁড়ে দিলে, তাহলে ঢিলটা ছোড়ার পরে দেখবে যে ঢেউটা রয়েছে সেই ঢেউটাই কেবলমাত্র যায়, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, অর্থাৎ শেষ মানে কিনারা পর্যন্ত যাচ্ছে। কিন্তু এই যে পাতাটা রয়েছে সেই পাতাটা কি হচ্ছে, সেই যে একই জায়গায় রয়েছে সেটা কিন্তু এগিয়ে যাচ্ছে না, শুধুমাত্র কোনটা এগোচ্ছে, জলের যে ঢেউটা রয়েছে সেটা এগোচ্ছে। তাহলে তরঙ্গ কাকে বলবো, তরঙ্গ হচ্ছে এমন একটা আন্দোলন যা হচ্ছে কি জড় মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয়, কিন্তু মাধ্যমের যে কণাগুলো রয়েছে, অর্থাৎ এটা কি হচ্ছে, পাতার যে কণাগুলো রয়েছে সেটার কোনো অগ্রগতি হয় না, ঠিক আছে? তাহলে কণাগুলো একই অবস্থায় থাকে। তাহলে এটা তো গেলাম আমরা কি করে শুনতে পাচ্ছি সেটা আমরা দেখলাম, ঠিক আছে। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি, এই যে কম্পন, কম্পন কাকে বলবো তাহলে, ঠিক আছে? তাহলে কম্পন জিনিসটা কি, প্রশ্ন আসতেই পারে। তাহলে কম্পন জিনিসটা হচ্ছে এমন একটা গতিশীল, ধরো একটা গতিশীল কণা নিয়ে নিয়েছি, ঠিক আছে? তাহলে এই যে গতিশীল কণা, সেই গতিশীল কণাটা কি হচ্ছে, মানে কাঁপছে, তাই তো? মানে আমরা আমরা শব্দ সৃষ্টি করলে কি হবে, কম্পনের সৃষ্টি করতে পারবো, তাই তো? তাহলে একটি গতিশীল কণা বা বস্তু একই পথে বারবার যদি যাওয়া আসা করে তাহলে সেটাকে আমরা কি বলবো, কম্পন বলবো। অর্থাৎ এটা একটা, যদি আমি সূর্যলাকার একটা তার নিয়ে নিই, ঠিক আছে, সূর্যলাকার একটা তার নিয়ে নিয়েছি, তাহলে এইটা কি করছে, বারবার কাঁপাকাঁপি করছে, তাই তো? শব্দ যখন আমি করছি কি, আঘাত করলাম, আঘাত করার পর কী হচ্ছে, সেটা বারবার কাঁপাকাঁপি করছে, তাই তো? তাহলে এই যে একটা মানে বস্তু, ঠিক সেটা কি হচ্ছে, একই পথ বরাবর, মানে এই দিক বরাবর আর এই দিক বরাবর, ঠিক আছে, এই যে একটা পথ সেই একই পথ বরাবর কি হচ্ছে, যাওয়া আসা করছে, তাই তো? যাওয়া আসা করছে, অর্থাৎ আমি যদি এই পেনটাকে কাঁপাই তাহলে কী হবে, এরকমভাবে যাওয়া আসা করছে, তাই তো? একই পথ বরাবর। তাহলে একই পথ বরাবর যদি যাওয়া আসা করে তখন সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো কম্পন, ঠিক আছে? তাহলে কম্পন কি সেটা আমরা জেনে নিলাম, তরঙ্গ কি সেটাও জানলাম। এবার যেটা জানবো সেটা হচ্ছে কি, এই যে কম্পনটা রয়েছে কম্পনটার বিস্তার কেমন হবে, ঠিক আছে, সেটা আমরা জানবো। তো বিস্তার বলতে কি বোঝায়, বিস্তার হচ্ছে ম্যাক্সিমাম সরণ, ঠিক আছে, ম্যাক্সিমাম সরণ, অর্থাৎ এই যে একটা মানে লোহার বলকে আমি ঝুলিয়ে দিয়েছি, বা পেন্ডুলাম নিতে পারো, ঠিক আছে? তাহলে পেন্ডুলামের ক্ষেত্রে দেখেছিলাম কি,
এই যে একটা এই দিক বরাবর আমি টেনে কী করছি, ছেড়ে দিচ্ছি, সেটা আবার কী হচ্ছে এখানে এতটা পর্যন্ত গেল, অর্থাৎ সমান দূরত্ব যাবে। ঠিক আছে, এই যে ম্যাক্সিমাম মানে ওর যে সাম্যাবস্থা, এটা হচ্ছে কি সাম্যাবস্থা, তাই তো, সাম্যাবস্থা। তাহলে সাম্যাবস্থা থেকে ম্যাক্সিমাম যে দূরত্ব সে কী করবে, ট্রাভেল করবে। ঠিক আছে, ম্যাক্সিমাম যে দূরত্ব ট্রাভেল করবে, অর্থাৎ এটাকে যদি আমি এম ধরি আর এটাকে যদি এ ধরি, তাহলে এম এটা হচ্ছে কি তার বিস্তার, অর্থাৎ এই যে কণাটা রয়েছে সর্বাধিক যতটা পরিমাণে, অর্থাৎ কণার ম্যাক্সিমাম ট্রাভেলটা মানে ডিস্ট্যান্স যতটা পরিমাণে ট্রাভেল করতে পারবে সেটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে বিস্তার। ঠিক আছে, বা অ্যাম্প্লিটিউড সেটাকে আমরা কি বলি, অ্যাম্প্লিটিউড। ঠিক আছে, তাহলে সেটাকে আমরা কি বলছি, বিস্তার বলছি। বিস্তার কাকে বলছি তাহলে, বিস্তার হচ্ছে কণার ম্যাক্সিমাম ডিস্টেন্স ট্রাভেল। ঠিক আছে, কণার ম্যাক্সিমাম ডিস্টেন্স ট্রাভেল কোথা থেকে, সাম্যাবস্থা থেকে, সাম্যাবস্থা থেকে। ঠিক আছে, তাহলে সাম্যাবস্থা থেকে কণার ম্যাক্সিমাম ট্রাভেলটাই হচ্ছে কি তার বিস্তার। ঠিক আছে, এরপরে আমরা দেখলাম কি একটা তরঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে সেটা কি হচ্ছে এই পথ বরাবর যাচ্ছে, তাই তো, শব্দও একটা তরঙ্গ, শব্দটা এইভাবে যাচ্ছে। তাহলে এই যে যেটা আছে, এই যে প্রথম শুরু হলো, তারপরে কি হচ্ছে দেখতে পাচ্ছি যে এই যে এই বিন্দু দুটো কি হচ্ছে প্রায় একই অবস্থানে রয়েছে। ঠিক আছে, যদি একই অবস্থানে থাকে তাহলে সেটা কি বলবো, অর্থাৎ এই যে দশাটা দেখো আর এই দশাটা কি হচ্ছে একই দশা, অর্থাৎ আমি যদি এইটার সাথে এইটা তুলনা করি তাহলে সেটা কি হবে, একই দশা হচ্ছে। তাহলে একই দশা যদি হয় তাহলে কোনো মুহূর্তে তরঙ্গের মানে উপর অবস্থিত, ঠিক আছে, পরপর দুটি সমদশা সম্পন্ন কণার মধ্যবর্তী তরঙ্গকে কি বলা হয়, পূর্ণ তরঙ্গ বলা হয়। ঠিক আছে, অর্থাৎ এই যে একটা তরঙ্গ, এটা হচ্ছে কি একটা পূর্ণ তরঙ্গের সৃষ্টি করছে, পূর্ণ তরঙ্গের সৃষ্টি করছে। তার আগে একটু বলে দিই যে এটা হচ্ছে কি ঘন, আচ্ছা বলো তো, ঘন মাধ্যম আর মানে কঠিন তরল গ্যাসীয় মাধ্যমের মধ্যে কোনটাতে শব্দটা বেশি মানে শুনতে পাবো, কঠিন মাধ্যমে সব থেকে বেশি শোনা যায়। ঠিক আছে, অর্থাৎ যে মাধ্যম দুটো আছে কঠিন মাধ্যমে ম্যাক্সিমাম শোনা যায়। ঠিক আছে, কেন শোনা যায় পরীক্ষা করে দেখবে, যে দেখবে যখন তো স্কুলের মধ্যে টেবিল মানে বেঞ্চের উপর সবাই বসে থাকো বা দুজন হয়তো বসে থাকলে একজন আওয়াজ করলো আর একজন কী হচ্ছে কান দিয়ে রেখে দিলে, সেই মানে বেঞ্চের উপরটাতে কী করলে, কান দিয়ে রেখে দিলে। ঠিক আছে, এইটাতে কান দিয়ে রেখে দিলে আর একজন চেঁচালো। ঠিক আছে, যখন চেঁচাচ্ছে এ দেখবে এই যে মানে যে ছেলেটা এখানে কান পেতে শুনছে সেটা কি আছে, সে বেশি পরিমাণে শুনতে পাবে। ঠিক আছে, অর্থাৎ এইটার মধ্যে শুনতে পাবে। অনেক সময় দেখবে কি মানে বাড়িতে হয়তো দেখবে কি যদি মেঝেতে কোনো রকম কান পেতে রাখো তাহলে পাশে কী হচ্ছে বা কোথায় কী আওয়াজ হচ্ছে সেটা ভালো করে শোনা যায়। ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি যে ঘন মাধ্যমের মধ্যে দিয়ে বা কঠিন মাধ্যমের মধ্যে সেটা শব্দটা বেশি তীব্রভাবে শোনা যায়। ঠিক আছে, তাহলে যত মানে ঘনত্ব বাড়বে তার তীব্রতা তত কী হবে, বাড়বে, বা শব্দটা আমি বেশি শুনতে পাবো। তাহলে বুঝতে পারলে তাহলে শব্দটা কোন কোন মাধ্যমের মধ্যে সবথেকে বেশি শোনা যায়, কঠিন মাধ্যমের মধ্যে সবথেকে বেশি পরিমাণে শোনা যায়। ঠিক আছে, তাই এরপরে দেখতে পাচ্ছি যে একটা পূর্ণ তরঙ্গের সৃষ্টি হচ্ছে। তাহলে পূর্ণ তরঙ্গ কাকে বলছি আমরা, পূর্ণ তরঙ্গ হচ্ছে কোনো মুহূর্তে তরঙ্গের উপর অবস্থিত পরপর দুটি সমদশা সম্পূর্ণ কণার মধ্যবর্তী তরঙ্গ। ঠিক আছে, তাহলে মধ্যবর্তী তরঙ্গটাই হচ্ছে আমার কি মানে পূর্ণ তরঙ্গ। তাহলে আমরা দেখলাম কি পূর্ণ তরঙ্গ। ঠিক আছে, তো পূর্ণ তরঙ্গ তো দেখলাম, এবার পূর্ণ কম্পাঙ্ক মানে পূর্ণ কম্পন কাকে বলবো, তাহলে এই যে কম্পনটা সৃষ্টি হচ্ছে, ঠিক আছে, মানে এই বরাবর নিয়ে গেলাম, নিয়ে গিয়ে কী করছি আবার এই বরাবর ছেড়ে দিচ্ছি, তাই তো। তাহলে এই যে ছেড়ে দিচ্ছি সেটা কি হচ্ছে, এটা ধরে নাও এম পয়েন্ট, এটা এ, এটা বি। ঠিক আছে, তাহলে এই যে মানে বি এম এ এটা কি করছে, এটা হচ্ছে কি বিস্তার, তাই তো, সর্বোচ্চ বিস্তার এম এ, এটা হচ্ছে কি বিস্তার। তাহলে কণার ম্যাক্সিমাম ডিস্টেন্স ট্রাভেল হচ্ছে এটাই। তাহলে সরণ হচ্ছে কি ম্যাক্সিমাম সরণ, এটাই হচ্ছে তার সরণ, অর্থাৎ এই যে বস্তুটা আছে এম বস্তুটা রয়েছে সেটা কি হচ্ছে, সরণটা হচ্ছে কি এম এ ম্যাক্সিমাম। তাহলে এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এম এ হচ্ছে তার বিস্তার, এইটা হচ্ছে তার বিস্তার, তাই তো। তাহলে এই দুটো মিলে যেটা সৃষ্টি হবে সেটাই হচ্ছে কি কম্পন। ঠিক আছে, অর্থাৎ পূর্ণ কম্পন বলবো আমরা।
অর্থাৎ একবার গেল একবার এলো, ঠিক আছে, অর্থাৎ যাওয়া আসা করছে। কাঁপা মানে কি, যাওয়া আসা করছে, তাহলে একবার গেল তারপরে আবার এখানে এলো, দিয়ে কি হচ্ছে, এই যে যাওয়া আসা করলো, মানে এটাকে যদি আমি দেখে নিই তাহলে এটা কি করছে, একবার গেল আবার এলো, ফেরত এলো, তাই তো। তাহলে এই যে যাওয়া আসা, এটাকে যদি আমি মানে একটা লাইন বরাবর আমি যদি লিখি তাহলে কি হচ্ছে, এই পুরো লাইনটা পাবো, কারণ কি এইটা এদিক বরাবর গেল আবার এই দিক বরাবর ফিরে এলো, তাই তো। তাহলে এইটাকে আমি কী করলাম, এই জায়গাটায় লিখলাম, আর এইটাকে আমি কী করলাম, এটাকে আমি এই জায়গাটায় লিখলাম, ঠিক আছে। তাহলে এটা দেখলে বোঝা যাচ্ছে যে বি এম এ কী করছে, একটা পূর্ণ কম্পন সৃষ্টি করছে, ঠিক আছে। তাহলে পূর্ণ কম্পন সৃষ্টি করছে, পূর্ণ কম্পন সৃষ্টি করছে, তাহলে এইটা আমি যখন দেখতে পাচ্ছি যে পূর্ণ কম্পন কী হচ্ছে, এ এম বি পূর্ণ কম্পন সৃষ্টি হলো, তাই তো। তাহলে সেটা কী করছে, মানে এম এ বরাবর আমি কী করলাম, স্মরণ করলাম, সেটা কী হচ্ছে, আবার সেই একই অবস্থায় ফিরে আসছে, অর্থাৎ যাওয়া আসা করলো। অর্থাৎ যে একবার মানে সর্বাধিক যতটা পরিমাণে সে কী করবে, স্মরণ ঘটাতে পারবে, অর্থাৎ যাওয়া এবং আসা এই দুটো মিলে যে কম্পন সৃষ্টি করবে সেটাই হবে কি আমার পূর্ণ কম্পন, ঠিক আছে। তাহলে পূর্ণ কম্পন বুঝতে পেরেছো। তাহলে এই যে পূর্ণ কম্পনটা মানে মানে ঘটতে গেলে পরে আমার ধরে নিলাম কি টি সময় লাগে, ঠিক আছে। অর্থাৎ টি সময়ে আমার একবার পূর্ণ কম্পন হয়, ঠিক আছে। অর্থাৎ এই যে এম এম এ আর এম বি এটা হচ্ছে কি একটা পূর্ণ কম্পন, তাহলে টি সময় হচ্ছে পূর্ণ কম্পন সৃষ্টি হচ্ছে, ঠিক আছে, পূর্ণ কম্পন সৃষ্টি হলো। তাহলে এই যে পূর্ণ কম্পনটা সৃষ্টি হলো এই যে কত, টি সেকেন্ডে, ঠিক আছে, টি সেকেন্ডে, এটা যদি আমি সময় ধরি তাহলে 1 সেকেন্ডে কত হবে, 1 সেকেন্ডে হবে 1/t, ঠিক আছে, এতগুলো পূর্ণকম্পন। তাহলে একক সেকেন্ডে যতগুলি পূর্ণকম্পন সম্পন্ন করবে সেটাকে আমরা কি বলবো, কম্পাঙ্ক বলবো, ঠিক আছে। অর্থাৎ কম্পাঙ্ক কাকে বলা হয়, একক সেকেন্ডে যতগুলো পূর্ণকম্পন সৃষ্টি করবে সেটাই হবে কি কম্পাঙ্ক। তাহলে দেখো কম্পাঙ্ক লিখে নিয়েছি, কম্পাঙ্ক কাকে বলা হয়, তো কম্পাঙ্ক হচ্ছে তরঙ্গ সৃষ্টিকারী। আমরা একটু আগে দেখলাম কি তরঙ্গ সৃষ্টিকারী কোনো কণায় একক সময়ে যে কটি পূর্ণ কম্পন সৃষ্টি করবে, ঠিক আছে, একক সময়ে যে কটি পূর্ণ কম্পন সৃষ্টি করছে সেটাই হচ্ছে কি একটা মানে ওই যে কণাটা রয়েছে সেই কণাটা পূর্ণ মানে কম্পাঙ্ক, ঠিক আছে। তাহলে এইটা তো আমরা কি দেখছি, কম্পনটাকে যদি আমরা কি করি ওয়েভের সাহায্যে যাচ্ছে, তাই তো। তাহলে এইটা হচ্ছে কি একটা কম্পন মানে একটা কম্পন সৃষ্টি করছে, অর্থাৎ দুটি সমদশা সম্পূর্ণ, ঠিক আছে, এটা হচ্ছে সমদশা, এটাও সমদশা। তাহলে এই যে সমদশা হচ্ছে এটার মধ্যে কি হচ্ছে একটা পূর্ণ কম্পন সৃষ্টি হচ্ছে, তাই তো। বা এইটাকে আমরা অনেক সময় বলি কি হচ্ছে, এটা দেখো যে অবস্থায় এসেছিলো সেটা কি হচ্ছে আবার সেই একই অবস্থায় এসেছে, অর্থাৎ এটাকে যদি আমি মাঝখানটা ধরে নিই তাহলে কি হবে, তাদের একই অবস্থায় ফিরে আসছে, তাই তো। তাহলে এই যে একটা পূর্ণ পথ অতিক্রম করছে, ঠিক আছে, এইটাকে আমরা অনেক সময় বলি কি পূর্ণ তরঙ্গ। তাহলে এই যে পূর্ণ তরঙ্গ বা পূর্ণ কম্পন সৃষ্টি করছে মানে 1 সেকেন্ডে একক সময়ে যে কটি পূর্ণ কম্পন সৃষ্টি করবে সেটাই হচ্ছে কি আমার কম্পাঙ্ক, ঠিক আছে। তাহলে কম্পাঙ্ক কাকে বলে আশা করি বুঝতে পেরেছো। তরঙ্গের বিস্তার কি আমি লিখে দিয়েছি দেখো সংজ্ঞাটা, তাহলে তরঙ্গের বিস্তার হচ্ছে সাম্যাবস্থা থেকে কণার সর্বাধিক সরণ, সেটাই হচ্ছে কি তরঙ্গের বিস্তার। আর পর্যায়কাল কি, পর্যায়কাল হচ্ছে এই যে তো মানে তরঙ্গ বা পূর্ণ তরঙ্গ বা পূর্ণ কম্পাঙ্ক তুমি যাই বলো না কেন, তাহলে এই যে প্রথম অবস্থা অর্থাৎ এটাকে যদি আমি বি ধরে নিই তাহলে এ আর বি অর্থাৎ একটা পূর্ণ কম্পন বা পূর্ণ তরঙ্গ হওয়ার জন্য বা সৃষ্টি হতে যে সময়টুকু লাগে, ঠিক আছে, তাহলে সেই সময়টুকুকে আমরা কি বলছি, পর্যায়কাল বলছি, ঠিক আছে। তো পর্যায়কাল আসলে বুঝতে পেরেছো। তাহলে আজকে আমরা কি কি দেখলাম, কম্পাঙ্ক দেখলাম, তরঙ্গের বিস্তার দেখলাম, আর তার সাথে সাথে দেখে নিলাম কি, আর তার আগে বলে দিই যেটা আছে সেটা এই যে কম্পাঙ্কটা আছে, কম্পাঙ্কটাকে আমার নিউ দিয়ে প্রকাশ করা হয় বা এন দিয়ে প্রকাশ করা হয়, এন বা নিউ, ঠিক আছে, এটাকে বলা হয় নিউ বা এন, ঠিক আছে, অর নিউ, ঠিক আছে। এই যে এটা আছে এটার এককটা হচ্ছে হার্জ, এইচ জেড দিয়ে প্রকাশ করা, এটা হচ্ছে হার্জ, ঠিক আছে। তাহলে এই এককটা হচ্ছে হার্জ।
এইখানে দেখো তরঙ্গের বিস্তারটা কি হচ্ছে, সর্বাধিক স্মরণ হচ্ছে, তাই তো। স্মরণ মানে কি, একটা দূরত্ব অতিক্রম করছে, তাহলে দূরত্বকে আমরা কিসের সাহায্যে প্রকাশ করি, লেন্থের সাহায্যে, অর্থাৎ এটা কি হবে মিটার সেন্টিমিটার, তাই তো, মিটার বা সেন্টিমিটার হবে। তাহলে পর্যায়কালটা কি হবে, সময়কে আমরা সেকেন্ডের হিসাবে একক, মানে সময়ের একক কি সেকেন্ড, তাহলে এটা হবে কি সেকেন্ড, ঠিক আছে। তাহলে এককগুলো মাথায় রেখে দিও, তাহলে এককগুলো অনেক সময় গুলিয়ে যায়। তাহলে আমি কি দেখলাম, কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ, তরঙ্গের বিস্তার যে এককটা পাবো সেটা হচ্ছে কি দৈর্ঘ্যের একক, আর পর্যায়কালে যে এককটা পাবো সেটা হচ্ছে কি সেকেন্ডের বা সময়ের একক, তাই তো। তাহলে আশা করি বুঝতে পেরেছো। আমরা অনেক সময় দেখেছি যে মানে বক্স বা ডিজে, যখন তোমরা হয়তো অনেকেই গান পছন্দ করো, তাহলে এই যে গান বাজার সময় আমরা একটা নির্দিষ্ট পরিমাণ ভলিউমটাকে আমরা সহ্য করতে পারি বা খুব মানে ভালো লাগে, তাই তো। ওর চাইতে যদি বেশি হয়ে যায় তাহলে সেটা কি হয়ে যায়, সে এক মানে বদহজমের মতো হয়ে যায়, তাই তো। অর্থাৎ সেটা আমাদের আর ভালো লাগে না বা কানে অসুবিধা হয় বা আমরা শুনতে পাই না, বাকি যেগুলো রয়েছে বিভিন্ন রকমের সমস্যা হয়। তাহলে একটা নির্দিষ্ট পরিমাণে কি আছে, সীমা আছে, তাই তো। আমাদের কানের গ্রহণ ক্ষমতা আছে একটা নির্দিষ্ট গ্রহণ ক্ষমতা, বা যে সীমাটা রয়েছে কানের গ্রহণ ক্ষমতার সীমা, সেইটা আছে একটা নির্দিষ্ট। তাহলে সেই যে নির্দিষ্ট, সেই যে মানে যেটা শুনতে পাবো, অর্থাৎ শ্রবণ যন্ত্রের সাহায্যে আমরা যেটাকে কন্ট্রোল করতে পারবো বা সহ্য করতে পারবো, সেইটা হচ্ছে সেই যে কম্পাঙ্কটা হচ্ছে, অর্থাৎ সেই শব্দটার কম্পাঙ্ক হতে হবে কি 20 থেকে এই যে 20 থেকে 20,000 মানে হার্জের বেশি যদি হয়ে যায় তাহলে সেটা আমাদের কি হবে, সেটা আমাদের আর শ্রুতিগোচর হবে না, অর্থাৎ সেটাকে আমাদের মানে সেই বদহজম হয়ে যায় না, সেরকম হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের মানে সীমাটা কোথায়, 20 হার্জ থেকে 20 হার্জের মধ্যে, ঠিক আছে। 20 থেকে 20 হার্জের মানে 20,000 হার্জের মধ্যে সেটা যদি থাকে, অর্থাৎ শব্দটা থাকে, তাহলে সেটা হবে কি, সেটা আমাদের শ্রবণ যন্ত্রে, অর্থাৎ সেটা আমরা শুনতে বা ইজিলি সেটা আমরা বুঝে নিতে পারবো, ঠিক আছে। ওর বেশি হয়ে গেলে পরে কি হয়ে যাবে, আমাদের ক্ষতি হবে, অর্থাৎ কানের প্রবলেম হবে, বিভিন্ন রকমের মানে শব্দ দূষণের ফলে যে সমস্ত রোগগুলো হয় সেগুলো আমরা দেখতে পাবো, ঠিক আছে। তো শব্দ দূষণের ফলে আমরা যে সমস্ত রোগগুলো হয় সেগুলো দেখতে পাবো। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম, এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে যদি এটা শ্রুতি গোচর গোচর পাল্লা, ঠিক আছে। অর্থাৎ এইটা আমরা কি করতে পারবো, সহ্য করতে পারবো, অর্থাৎ ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 20,000 হার্জ, ঠিক আছে। তাহলে এর বেশি হয়ে গেলে পরে কী হয়ে যাবে, সেটা আমরা আর মানে সহ্য করতে পারবো না, ঠিক আছে। তাহলে সহ্য করতে না পারলে সেটা আমাদের ক্ষতি করবে। তাহলে আজকে আমরা কি দেখলাম, আজকে আমরা দেখলাম সাউন্ড কি, সাউন্ড হচ্ছে ফর্ম অফ এনার্জি, ও সেটা কীভাবে সৃষ্টি হচ্ছে, আমরা কীভাবে সৃষ্টি মানে শুনতে পাচ্ছি, ঠিক আছে, বা আমরা কীভাবে বলতে পারছি, ঠিক আছে। যারা গায়ক হয়, আচ্ছা বলো তো, আমরা যে নর্মালি কথা বলি, তা মানে এমনি সাধারণ মানুষ যারা মানে যেভাবে সেই ল্যারিংসটাকে কম্পন সৃষ্টি করে, একটা গায়ক যেটা থাকে তার থেকে বেশি পরিমাণে কম্পন সৃষ্টি করতে পারে, তাই তো। তারা বিভিন্ন রকমভাবে সেই ল্যারিংসটাকে কাঁপাতে পারে, সেই জন্য তাদের কী হয়, গলাটা বিভিন্ন রকম হয় যারা গান করে, তাই তো। তাহলে এই যে গান করছে তাদের কি হচ্ছে, কম্পনের ক্ষমতা একটু বেশি, বা তারা বিভিন্ন রকমভাবে মানে কম্পিত করতে পারে তাদের যে ল্যারিংসটা আছে সেই ল্যারিংসটাতে, ঠিক আছে। তো শব্দটা কীভাবে সৃষ্টি হচ্ছে, সনক কি, শব্দের উৎসটাকে আমরা কি বলছি, সনক বলছি। তাহলে কি হচ্ছে, মাধ্যমের দরকার হচ্ছে, সেটা হচ্ছে কি স্থিতিস্থাপক মাধ্যম, ঠিক আছে, জড় মাধ্যম। তাহলে সেটার মাধ্যমের মধ্যে কী কী থাকছে, তরল থাকছে, গ্যাসীয় থাকছে, কঠিন, তরল, গ্যাসীয়, কঠিন, তরল, আর কি থাকছে, গ্যাসীয় থাকছে, গ্যাসীয় মাধ্যম, তাই তো। আর কি দেখলাম, শব্দ কি হচ্ছে, শূন্য মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে না, শূন্য মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারলে আমরা চাঁদের মধ্যে কী পেতাম, শব্দ শুনতে পেতাম। আমরা কীভাবে কথা বলি সেটা আমরা দেখে নিলাম, তার সাথে সাথে দেখলাম যে তার বিস্তারটা কী হবে, অ্যামপ্লিটিউডটা কী হবে, ঠিক আছে। কঠিনের ক্ষেত্রে কী হবে, শব্দটা আমি বেশি শুনতে পাবো না কম শুনতে পাবো সেটা আমরা দেখে নিলাম। তার সাথে সাথে কম্পাঙ্ক কাকে বলা হয়, তরঙ্গের বিস্তার কম্পাঙ্ক কী, পর্যায়কাল কী, সেগুলো আমরা দেখে নিলাম। তো যদি ভিডিওটা ভালো লেগেছে তো বন্ধুদের সাথে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।